টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন বিষয় নিয়ে কথা বলবো, ইমিগ্রেশনের বিভিন্ন দিক নিয়ে কথা বলবো। বিশেষ করে ইউএসের ঢাকা এম্বাসি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ তারা জারি করেছে, সেই বিষয়গুলো আমরা কথা বলবো। এবং তার মধ্যে একটি আছে DS-160 বারকোড সমস্যায় যে যদি সমস্যা ঠিকমতো সমাধান করা না যায় তাহলে ইন্টারভিউ বাতিল হয়ে যেতে পারে, এটি একটি বিষয়। দ্বিতীয় যে বিষয় হচ্ছে বার্থ ট্যুরিজম, অর্থাৎ অনেকেই আমরা বাংলাদেশ থেকে আমেরিকায় ট্যুরিস্ট ভিসায় এসে আমরা আমাদের বাচ্চা বা সন্তান এখানে জন্মগ্রহণ করতে চাই, সেই ধরনের কোনো কিছু হলে ভিসা বাতিল হয়ে যাবে এবং পরবর্তীতে আর ভিসা না পাওয়ার সম্ভাবনা বেশি, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। এবং আরেকটি বিষয়ে কথা বলবো, স্মার্ট ট্রাভেল এনরোলমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ একজন আমেরিকান সিটিজেন আমি যদি বাংলাদেশি হয়ে থাকি, আমেরিকায় গেলে তা আমার করণীয় কী হবে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তার বাইরেও আরেকটি বিষয় নিয়ে যদি হাতে সময় থাকে আমরা কথা বলবো যে ক্রিমিনাল মামলা ইমিগ্রেশনের উপরে কেমন প্রভাব ফেলে, এই বিষয়টি নিয়ে অবশ্যই আমরা কথা বলতে চাইবো আজকে। সুপ্রিয় দর্শকের বাইরেও আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধায় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ এবং প্রিয় অ্যাটর্নি মঈন চৌধুরী এসকেও, অ্যাক্সিডেন্ট এবং মেডিকেল ম্যালপ্র্যাকটিস ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লয়ার্স কুইন্স কাউন্টি এবং ইউএস সুপ্রিম কোর্ট বারের সদস্য জনাব অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, সুন্দর সাবলীল উপস্থাপনার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা আলোচনা করব। তার মধ্যে যে বিষয়টি নিয়ে আমরা প্রথমেই কথা বলতে চাই যে ঢাকার ইউএস এম্বাসি তাদের ফেসবুক পেজে এবং খুব গুরুত্বপূর্ণ কতগুলো নোটিশ জারি করেছেন, সেটা আপনি জানেন, এবং সেটা নিয়ে আমরা কয়েকটা কার্ডও করেছি, আমরা স্ক্রিনেও দেখাবো। সেই বিষয়টি নিয়ে আপনার কাছে প্রথমেই আলাপ করতে চাই যে সেখানে বলা হয়েছে যে কারো যদি ডিএস বা আপনার বা আমার DS-160 নন ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের বারকোড নম্বরটায় যদি আপনাদের বা আমাদের অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণের সময় ব্যবহৃত নম্বরের সাথে যেন অবশ্যই মেলে, যদি না মেলে, না ম্যাচ করে, তাহলে কিন্তু আমাদের ইন্টারভিউ ডেটটা বাতিল হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতে পারে বা নতুন করে ফি জমা দিতে হতে পারে। এই বিষয় সম্পর্কে আপনার কাছে প্রথমে একটু জানতে চাই। ধন্যবাদ। যেটা আপনারা সবাই জানেন, ইউএস এম্বাসি টাইম টু টাইম তাদের ওয়েবসাইট আপডেট দিয়ে থাকে। সো DS-160 অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বারকোডটা ম্যাচ করে না। তো যাদের ভিসা ফিটা 365 দিনের বেশি হয়ে গেছে, তারা অনেক সময় সমস্যাটা হয়। এটা মে 31 পর্যন্ত তাদের সময় আছে এটা আপডেট করার বা চেঞ্জ করার। যদি কোনো কারণে না পারে দেন পরে হয়তো এটা বাতিল হয়ে যেতে পারে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যারা কাজগুলো জানেন তারাই করবেন, কারণ অনেক সময় আছে অনেকে এই কাজগুলো জানেন। আমি সবসময় বলে থাকি, রং হেল্প অলওয়েজ হার্ট। যদি কারো দেওয়ার সাহায্য নেন, সে কাজটা না বুঝে, এটা আপনার ক্ষতি ছাড়া ভালো হবে না। সো এই ক্ষেত্রে আমাদের সতর্কীকরণ হচ্ছে, যে কাজ জানে তার মাধ্যমে কাজটা করাবেন, অথবা নিজে জানলে নিজে সময় নিয়ে কাজটা করবেন। আর এটা নন ইমিগ্রেন্ট ভিসা, এটা আপনাকে বুঝতে হবে। এটা কিন্তু ইউএস এম্বাসির কনসুলার সেকশন বাধ্য না কাউকে ভিসা দিতে। DS-160 নন ইমিগ্রেন্ট ভিসা, বাধ্য না, যেহেতু আপনারা পুঙ্খানুপুঙ্খ সব ডকুমেন্ট যাচাই বাছাই করবেন। যদি আপনার ভুলের কারণে এটা বাতিল হয়, এম্বাসিটার জন্য দায়ী না। তো তার মানে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে নন ইমিগ্রেন্ট যারা আছেন, যারা আমরা এখানে আসতে চাই, বিভিন্নভাবে আসতে চাই, তাদের এই বিষয়টি খুব নজরে রাখা দরকার। এবং আমরা আমাদের টিভি স্ক্রিনেও আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমি আবার একটু সকলের মানে যারা আরও ভালো করে যারা বুঝতে পারেন বা সে কারণে আমি একটু পড়ে শোনাই যা হচ্ছে যে আমাদের
কার্ড একে যেটা আমরা লিখেছি, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আপনার DS-160 নন ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের বারকোড নম্বরটি আপনারা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণের সময় ব্যবহৃত নম্বরের সাথে যেন মেলে। যদি বারকোড না মেলে, নম্বর না মেলে, তাহলে আপনার ইন্টারভিউ বাতিল হতে পারে এবং আপনাকে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে বা নতুন করে ফি দিতে হতে পারে। এবং 2 নম্বর কার্ডে যদি লেখা থাকে, যেটা আপনি বললেন, যদি আপনার ভিসা আবেদন ফি মেয়াদোত্তীর্ণ হয়ে যায়, অর্থাৎ অর্থ প্রদান যেটা আপনি বললেন 365 দিনের বেশি, 1 বছর আর কি আগে হয়েছে, এবং আপনি আপনার প্রোফাইল নির্ধারিত সময়ের মধ্যে বারকোড নম্বর পরিবর্তন করতে না পারেন, তাহলে আপনি 31 মে 2025, যেটা আপনি বললেন, এর মধ্যে আপনার DS-160 বারকোড আপলোড করতে হবে। এবং 3 নম্বর কার্ডে যেটি বলা হয়েছে যে যদি আপনি প্রোফাইল বারকোড নম্বর পরিবর্তন করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে কী হবে, তাহলে আপনাকে বর্তমান অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে 31 মে 2025 মধ্যে নতুন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তাই তো? এই সময়সীমার পরে যদি আপনি আর কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারবেন না, সেটা বলা হচ্ছে, এবং নতুন করে আবেদন করতে হবে, নতুন করে ফি প্রদান করতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর একটি বিষয় হয়েছে, সেটা হচ্ছে যে বার্থ ট্যুরিজম। আমরা অনেকেই যেটা বলছিলাম যে আমরা আসি, আমেরিকায় বেড়াতে আসি, কিন্তু সাথে আমার স্ত্রীকেও নিয়ে আসি, বা স্ত্রীরা স্বামীকে নিয়ে আসে অনেক সময়, বা অনেক সময় আসেও না, একাও আসে। সেক্ষেত্রে উদ্দেশ্য থাকে যে আমার বাচ্চাটি আমেরিকায় জন্মগ্রহণ করে জন্মসূত্রে নাগরিকত্ব লাভ করবে। যেহেতু বর্তমান প্রশাসন এবং আমাদের প্রেসিডেন্ট এই বিষয়টি নিয়ে খুবই মানে তৎপর যাতে এটা বন্ধ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে এই এমবাসি কি সতর্কতা বানিয়ে দিয়েছে? ধন্যবাদ। এটা একটা স্পর্শকাতর বিষয়ের জন্য বলবো, কারণ হচ্ছে কখন কে প্রেগনেন্ট হবে আমরা জানি না, কিন্তু ইউএস এমবাসি যেটা বলছে, তারা যদি অনুমান করে যে কোনো গর্ভবতী মহিলা ভিসা নেওয়ার সময় তারা অনুমান করে গর্ভবতী, এবং তারা যদি বুঝতে পারে যে এই ভদ্র মহিলা শুধুমাত্র বাচ্চা জন্ম দেওয়ার জন্য আমেরিকায় আসছেন, তখন তাদের এই ভিসাটা ইস্যু করা হবে না। এবং এটা অতীতেও ছিল একটা আইন, যদি কেউ এই দেশে আসার পরে বাচ্চা ভূমিষ্ঠ হয় এবং এই বাচ্চার কোনো সমস্যা নাই, কিন্তু যদি গর্ভবতী মহিলা সরকারি বেনিফিট নেয়, অনেকেই দেখবেন আমেরিকা আসার আগে খুব ধনী থাকে, তারা খুব 4টা-5টা বাড়ি দেখায় যে তার ব্যাংকে 1 কোটি টাকা আছে, কিন্তু আমেরিকা আসার পরে তারা করে কি সরকারি বেনিফিট নিচ্ছে, যেমন মেডিকেড নিচ্ছে, যে কোনো স্টেটে থাকুক, অনেক স্টেটে মেডিকেড ফ্রি দেওয়া হয় গর্ভবতী মহিলাদেরকে। তখন তারা আমেরিকা এমবাসি পরবর্তী রিনিউ করার সময় যদি দেখে যে বাচ্চাটা আমেরিকায় জন্মগ্রহণ করেছে এবং বাচ্চার মা সরকারি বেনিফিট নিয়েছে, তখন এই মাকে তখন পরবর্তীতে আর ট্যুরিস্ট ভিসা রিনিউ করা হয় না। এটা অতীতেও ছিল, বর্তমানে আছে, আইনটা ভবিষ্যতেও থাকবে। পাবলিক চার্জের মধ্যে এটা তারা পড়তে দেয় না, কারণ যেহেতু আসার সময় তারা বলেছিল তারা অনেক ধনী, দেশে ঘুরতে আসছে। বার্থ ট্যুরিজম যেটা আপনি বললেন, এটা অনেক গুরুত্বপূর্ণ এখন, স্পেশালি যেহেতু রুলস জারি করা হয়েছে, এটাতে তারা সতর্কীকরণ করছে যে কেউ যেন শুধুমাত্র বাচ্চা জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ না করে। কিন্তু এখন প্রবলেম হচ্ছে, যারা অতীতে ভিসা নিয়েছে, মনে করেন সে 1 বছর আগে ভিসা পেল, সে হয়তো 5 ইয়ার্সের মাল্টিপল ভিসা পেল, তখন তো সে বার্থ এক্সপেক্ট করে নাই, এক্সপেকটেশন ছিল না, তো পরবর্তীতে নেক্সট ডেতে গর্ভবতী হলে তো কেউ জানার কথা না। তো সরকার যতটুকু সম্ভব তারা চাইবে আর কি যে সিস্টেমগুলো ফলো করার, এবং বাস্তবের নিরীক্ষে তারা বিচার করবে। হয়তো ইয়াং কাপলকে হয়তো ভিসা দেবে না, যারা ইয়াং কাপল শুধু নিউলি ম্যারিড হয়েছে তাদের হয়তো সতর্কীকরণ থাকবে। এই ক্ষেত্রে ইন্টারনাল কিছু মেমো থাকবে, এটা আমরা ওপেনলি বলতে পারছি না, কিন্তু তারা যদি অনুমান করে কোনো কারণে যে এই কাপলটা বা এই ভদ্র মহিলা শুধুমাত্র বাচ্চা জন্ম দেওয়ার জন্য আমেরিকা আসছে, তখন তারা ডিসকারেজ করবে। এটা মানে নেগেটিভ একটা ইম্প্যাক্ট আসবে, ডিসকাস করবে, এবং যদি বুঝতে পারে তাহলে ভবিষ্যতে আর তাদেরকে ভিসা দেবে না, এরকম একটা কথাও বলা হয়েছে এখানে। তো এটা সম্পর্কে আমরা একটু সচেতন হবো। আরেকটা বিষয় যেটা দিয়েছে, স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ স্টেপ, এই বিষয়টা কি? ধন্যবাদ রানা ভাই। স্টেট ডিপার্টমেন্ট সবসময় আমেরিকান নাগরিকদেরকে বহির্বিশ্বে সুরক্ষিত রাখার জন্য স্টেট ডিপার্টমেন্ট ট্রাভেলার অ্যাডভাইজারি দিয়ে থাকে। অ্যাডভাইজারির অংশই হচ্ছে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম। আমি অনেক বছর যাবৎ বলে আসছি, এগুলা সিস্টেমে ছিল, কিন্তু তারা ফর্মালি আর কি বলছে এখন, যারাই আমেরিকার বাইরে থাকেন, আমেরিকান নাগরিক, আমেরিকান সরকারের দায়িত্ব তাদেরকে সুরক্ষা করা।
প্রতিটা এমবেসিতে এরকম সিস্টেম আছে। তো আমেরিকায় করে কি একটা ডিউটি অফিসার থাকে একজন সার্বক্ষণ 24/7 আমেরিকান সব এমবেসিতে আছে। আমেরিকান নাগরিক কোনো বিপদে বললে তারা এই ফোনটা পিক আপ করবেই। তো নাগরিকদেরকে সবসময় বলি এই নাম্বারটা যে এলাকায় যান তাকে এলাকার এমবেসির নাম্বারটা রাখবেন। তো স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম থাকলে হবে কি আপনার নাম যে আমেরিকান নাগরিক, শুধুমাত্র এটা আমেরিকান নাগরিকদের জন্য প্রযোজ্য, গ্রিন কার্ডধারীদের জন্য এটা প্রযোজ্য না। শুধু নাগরিকরা যেই দেশে ভ্রমণ করে না কেন তারা যদি স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে এনরোল থাকে তখন এই এলাকায় যত এই দেশে বা এই যে প্রভিন্সে থাকবে, যে স্টেটে থাকবে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে বা তারা যদি কোনো নেগেটিভ ইনফরমেশন পায় দেশ সম্পর্কে তারা নাগরিককে জানাবে, ইমেলে জানাবে, লোকাল নাম্বারে জানাবে। তারা সতর্কীকরণ যে এই ম্যাচ এরিয়ায় যাবে না। বাংলাদেশে দেখবেন যখন আন্দোলন সংগ্রাম ছিল তখন কিন্তু যারা এনরোলমেন্ট করেছে সবাইকে টেক্সটে জানিয়ে দেওয়া হয়েছে তোমরা এই এলাকায় অ্যাভয়েড করো, কোন এলাকায় ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে। আমেরিকান সরকার কিন্তু এদের খুব বেশি গতিবিধি ফলো করে ওই দেশ সম্পর্কে, তাদের আলাদা ইউনিটি আছে। সেই ক্ষেত্রে সবাইকে যদি সুযোগ থাকে অবশ্যই এনরোল করবেন, কারণ বিং অ্যান আমেরিকান সিটিজেন ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যে আপনার নিরাপত্তাটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে যদি আপনি যেটা বললেন যে গন্ডগোলের সময় বা একটা বিশৃঙ্খলা উশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, হলো না, সেসব কিছুই না, একদম স্বাভাবিক অবস্থায় যদি একজন আমেরিকান নাগরিক হিসেবে সে আপনি বা আমি যারা নাগরিক তারা যদি আমরা ওখানে যাই 10 দিন 5 দিন 1 মাসের জন্য, তাহলেও কি আমাকে এই স্টেপের আওতায় তাদেরকে জানাতে হবে? স্টেপের আওতাটা হচ্ছে ম্যান্ডেটরি না, স্টেপটা হচ্ছে আপনাকে ইনফরমেশন দেওয়া হলো যে এজ এন আমেরিকান সিটিজেন আপনি যদি এই সার্ভিসটা নেন তারা আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য যতটুকু সম্ভব ইনফরমেশন দেবে। এবং যদি এই ভদ্রলোক বা ভদ্র মহিলা যারা আমেরিকান নাগরিক তারা বহির্বিশ্বে গিয়ে প্রবলেমে পড়ে, ধরেন কোনো ক্রিমিনাল কেসে তাদেরকে অভিযুক্ত করা হলো, কোনো ক্রাইমে সে জড়ায় গেল, তাকে নিরাপত্তা কনসুলার সেবাটা দেওয়া, আইনি পরামর্শ দেওয়া, তাকে বাঁচিয়ে আনার দায়িত্ব আমেরিকান সরকারের। নো ম্যাটার হোয়াট, কোন সরকার, ডোনাল্ড ট্রাম্প হতে পারে, বাইডেন হতে পারে, ওবামা হতে পারে, যে কোনো যখনই ছিল তখনই এটা হচ্ছে আমেরিকার সরকারের দায়িত্ব এই নাগরিককে সেবা দেয়া, উদ্ধার করা, আইনি পরামর্শ দেওয়া এবং তার জীবনকে যেন তারা সুরক্ষা করতে পারে। যদি এটা না করে সরকারের ব্যর্থ হতে হবে। এই জন্য সবার উচিত হবে জানানো, এবং আপনি যদি না জানায় যান তখন আপনার কোনো কিছু হলে সরকার জানলো না, তখন তো আপনাকে তারা সেবা দিতে পারবে না। কিন্তু এরা অনেকে আবার মনে করে, অনেকে কল দেয় যে স্যার আমার দেশে একটা বাড়ি আমার চাচাতো ভাই নিয়ে গেছে, এমবেসি সেটা কল দিয়ে দেন, এমবেসি যেন আমারটা উদ্ধার করে দেয়। তো এই প্রশ্ন আপনাদের যে কনসার্ন, আমি এটা নিশ্চয়ই আপনি স্বাগত জানাই। আপনারা ভাবতেছেন হয়তো আমেরিকান সরকার সহায়তা করবে, কিন্তু কোনো সিভিল নেচার কেসে আমেরিকান সরকার সহায়তা করার সুযোগ নাই, কারণ এত বড় এমবেসিতে এত স্টাফ নাই যে আপনার প্রতিটা জিনিসটা খুঁটিনাটি দেখবে। হ্যাঁ, ক্রিমিনাল কেসে যদি অভিযুক্ত হয় তাকে সরকার বাঁচিয়ে আনবে, এটা সরকারের দায়িত্ব, এবং আইনি সুরক্ষা দেবে, এবং প্রয়োজনীয় দেশের সাথে ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্স করবে, দেশের নাগরিকদের সুরক্ষা থাকে। সো সিভিল ম্যাটার্স না, অল অ্যাবাউট ক্রিমিনাল ম্যাটার্স। অনেক ধন্যবাদ জনাব মঈন চৌধুরী। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পারলেন যে ইউএসএর ঢাকা এমবেসি আমাদের জন্য কি কি বার্তা দিয়ে রেখেছে, এবং খুব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, 3টা বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আরও অনেক বিষয় আছে, কিন্তু এটা মনে হয়েছে যে এই 3টি বিষয় আমাদের সবার জানা দরকার, এবং এ সম্পর্কে যদি আমরা জানি তাহলে ভবিষ্যতে নিশ্চয়ই আমরা সচেতন হতে পারবো। আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে DS-1 এখন আমরা যেটি কথা বলবো হচ্ছে ক্রিমিনাল মামলায় ইমিগ্রেশনের উপর কেমন প্রভাব পড়ে, এটা একটা বিস্তারিত আলোচনা। তবে তার আগে 2জন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তাদের ফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম রানা ভাই। আসসালামু আলাইকুম মঈন ভাই। লাভ ইউ বোথ। এন্ড ভাই, আমার কোয়েশ্চন ছিল, I applied for work permit after 151 days. তো আমার ওয়ার্ক পারমিটে আসতে কতদিন লাগতে পারে? আর এখন ওয়ার্ক পারমিটের মেয়াদ কি 6 মাস না? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। আপনার ওয়ার্ক পারমিট সচরাচর 1 মাস থেকে 2 মাসের ভিতরে চলে আসে। অনেকে এটা বেশি সময় লাগতে পারে ফর আনসিন রিজনের কারণে, এটা আমরা বলতে পারি না। কিন্তু সচরাচর যদি প্রথম ওয়ার্ক পারমিট হয় আপনার 1 মাস থেকে 2 মাসের ভিতরে চলে আসতে পারে। আপনাদের ওয়ার্ক পারমিট এখনো 6 মাসের কোনো এই কথাটা এখনো আসে নাই। আপনারা হয়তো টিভিতে দেখছেন যে 6 মাসের একটা বিল পাশে, যেটা এখনো কোনো
কার্যকর হয় না বা হবে বলে মনেও হয় না। সো আপনারা আপ টু ডেট জানবেন সবসময়, কিন্তু এখন পর্যন্ত 5 বছরের ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে। জুডিশিয়াল কমিটিতে এটা পাস হয়েছে, কিন্তু এটা হাউস এবং সিনেটে পাস হতে হবে, তারপরে হয়তো আইনে পরিণত হবে প্রেসিডেন্ট স্বাক্ষর করার পরে, তবে তার আগে নয়। ক্ষেত্রে আমি বলতে পারি অ্যাজ অ্যান অ্যাটর্নি এট ল, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে অনেক সময় দেখা যায় যে অনেকের ওয়ার্ক পারমিট 1 বছরের বেশি সময় ধরে পেন্ডিং আছে। যেমন রিএন্ট্রি পারমিট অনেকে ফাইল করে যে সে দেশে যাওয়ার জন্য, কিন্তু ফাইলটা আসতে অনেক সময় লাগে, এর ভিতরে সে দেশ থেকে ঘুরে চলে আসছে। আবার সে আমেরিকায় এইরকম জনবল এখনো হয় নাই যে 6 মাসের 2 সপ্তাহ 1 সপ্তাহ পারমিট দিয়ে দিবে, 6 মাসের জন্য আবার 6 মাস দেবে। এটা বাস্তবিক ক্ষেত্রে একটু খুব কঠিন হয়ে দাঁড়াবে। কংগ্রেস আপনি বললেন 1 মাস বা 2 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট রিনিউ হয়ে আসে, তো ওনার তো 5 মাস হয়ে গেছে। 5 মাস হয় না, 5 মাস পরে উনি অ্যাপ্লাই করেছে। 151 দিন পরে উনি অ্যাপ্লাই করেছে। 150 দিন পরে অ্যাপ্লাই করতে পারে। 151 দিনের জন্য অ্যাপ্লাই করেছে উনি 51 দিনে। এখন হয়তো 1 মাস থেকে 2 মাসের ভিতরে চলে আসার কথা যদি প্রপারলি ফাইল করে থাকে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমি বলবো? জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি জাকির খান বলছি লং আইল্যান্ড থেকে। জি। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে, আমার আম্মা দেশে গিয়েছেন, উনি গ্রিন কার্ড হোল্ডার। 5 মাস হলো উনি আসতেছেন এই মেয়ের 17-এ। 5 মাস হবে আর কি ওনার থাকা টাইম। শুনলাম এখন নাকি অনেকেরই নাকি সমস্যা হচ্ছে এয়ারপোর্টে JFK-তে। তো এই ব্যাপারে কি করণীয় আছে বা কোনো লয়ারের পরামর্শ কি নেওয়া যায়? বিষয়টি আদৌ সত্যি কিনা সেটি হলো আসল কথা, তারপরে হচ্ছে আপনার এই উদ্বেগের কারণটি। তো আমরা নিশ্চয়ই আপনাকে এই বিষয়টা বলবো। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। আপনার শোনা কথাটা আংশিক সত্য বা আংশিক সত্য না। যদি 5 মাসে 6 মাসের ভিতরে কেউ আসে তাহলে সমস্যা হওয়ার কথা না, কিন্তু যদি এটা প্যাটার্ন হয়ে দাঁড়ায় যে আপনি এভরি 6 মান্থ 5 মাস আমেরিকায় বাইরে থাকেন, 1 মাস আমেরিকায় থাকেন, হ্যাঁ, দেন ইউ আর এট রিস্ক। আর যদি প্যাটার্ন না হয়, আপনি ওয়ান্স ইন এ ওয়াইল 5 বছর একবার 5 মাস থাকলেন, মাঝে মধ্যে ঘুরতে যান, কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু যদি আপনি 6 মাসের বেশি থাকেন, এটা নিয়ে আমরা মনে হয় কয়েকশো প্রোগ্রামে বলেছি, TVN 24 এর মাধ্যমে আপনারা অনেকেই হাফ লয়ার হয়ে গেছেন সুন্দর সুন্দর। তো জিনিসটা হচ্ছে এরকম, 5 মাসের যদি একদিনও বেশি থাকেন আমেরিকার বাইরে, তখন কিন্তু নাগরিকত্ব নেওয়ার জন্য সে এলিজিবল না। যদি 6 মাসের একদিন বেশি থাকলে হবে না। যদি না সে প্রমাণ করতে পারে যে এই 6 মাসের একদিন বেশি সে ছিল বিয়ন্ড হিজ কন্ট্রোল। বিয়ন্ড হিজ কন্ট্রোল মানে তার কোনো এখানে কর্তৃত্ব ছিল না, হাত ছিল না, হয়তো সে গুরুতর অসুস্থ ছিল, তার ফ্যামিলি থেকে মারা গিয়েছে বা প্লেন বন্ধ ছিল। আমরা অনেক কেস করছি এবং এখনো করছি। করোনার সময় যারা আসতে পারে না, প্লেন বন্ধ ছিল, তাদেরকে আমরা এক্সকিউজ করতে পারছি। যাদের হচ্ছে ফ্যামিলি মেম্বার কেউ ওই সময় মারা গিয়েছে, তারা আসতে পারে না, ওইটা আমরা এক্সকিউজ পাচ্ছি। যদি কেউ ধরুন অসুস্থ ছিল, গুরুতর অসুস্থ, ডাক্তার তাকে বলেছে যে সে হয়তো ট্রাভেল করতে পারবে না, তখন সেটা আমরা এক্সকিউজ হচ্ছে। কিন্তু আবারও বলছি, যদি কেউ যদি প্যাটার্ন থাকে যে আমি এভরি 5 মান্থস বাংলাদেশে থাকি আর 1 মাস আমেরিকা থাকি, দেন কয়েকটা সময় পরে তার গ্রিন কার্ড কেড়ে রেখে দেওয়া হবে, এটা সত্য, এটা মিথ্যা না, এটা গুজব না। সো এটা রিয়েল ফ্যাক্ট এবং এটা হচ্ছে, এবং এটা আমি অ্যাটর্নি হিসেবে বলছি, এটা হচ্ছে, এটা কোনো ফেক কিছু না। তো আপনার প্যাটার্ন যেন না হয়। হ্যাঁ, প্রয়োজন আপনি দেশের বাইরে থাকতেই পারেন, এটা অবশ্যই। আমি কিছুদিন আগে এটা বললাম যে যদি কেউ বৈধভাবে গ্রিন কার্ড পেয়ে থাকেন এবং যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড নাই অ্যাসাইলাম কেস ছাড়া, তারা নিঃসন্দেহে আমেরিকার বাইরে বৈধভাবে আসা যাওয়া করতে পারেন, এটাতে কোনো বাধা থাকার কথা না। অনেক ধন্যবাদ জনাব জাকির খান আপনার প্রশ্নের জন্য। একই ধরনের প্রশ্ন ফেসবুকে অনেকেই করেছেন, নিক নিজু, ইমতিয়াজ আহমেদ, তারপর আরও একজন করেছিলেন, আমি তার নামটা এখন দেখতে পাচ্ছি না, ঠিক সেম ধরনের প্রশ্ন। সুতরাং আশা করি আপনাদের প্রশ্নগুলোর আলাদাভাবে কোনো জবাব দিচ্ছি না, সময় নষ্ট করছি না। জাকির খান যে প্রশ্নটি করেছেন তার ভেতরেই আপনাদের উত্তরগুলো পেয়ে গেছেন। আসলে আপনি এটা নিয়ে তেমন কোনো চিন্তার কারণ নেই। যদি না যে কথাটি বললেন যে আপনি কিভাবে গ্রিন কার্ড পেয়েছেন সেটা আপনি ভালো বলতে পারবেন, এবং এক্ষেত্রে আমেরিকায় থাকা অবস্থায় কোনো ধরনের খারাপ কাজের সঙ্গে যদি জড়িত না থাকেন, কারোর কিচ্ছু করার নেই। আপনি 6 মাসের গেলেন, 6 মাসের মধ্যে চলে আসলেন, তবে ওটাও যে ফ্রিকোয়েন্টলি যেটা বলে 1 মাস এখানে থাকা, প্যাটার্ন যেন না হয়, সেটা যেন না হয়, তাহলে সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। কারণ আপনি
আপনার আম্মাকে যেতে দিয়েছেন, আপনিও চান সন্তান হিসেবে আপনার মা আপনার কাছেই থাকুক, আবার দেশে 1-2 মাস যাবে, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে আসবে, এতে কোনো বাধা নেই। 5 মাস বা 6 মাসের মাথায় চলে আসতেইছে মে মাসে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবং যাদের এই ধরনের সমস্যা হবে বলে মনে করছেন, যারা নানান ধরনের প্রচারে বিভ্রান্ত হয়ে আছেন, তাদের জন্য একই উত্তর। সুতরাং দ্বিতীয়বার এই প্রশ্ন করে আমাদের সময় নষ্ট করবেন অনুগ্রহপূর্বক। আপনাদের প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি জি, আমি মোহাম্মদ ক্যালিফোর্নিয়া থেকে বলছিলাম। আমার প্রশ্নটা একটু বড়। জি বলুন। তো আমি 2019 সালে আমি যখন ট্যাক্সি চালাইতাম, তখন আমি ওই যে ডিপার্চার এরিয়া থেকে আমি একটা যাত্রীকে জিজ্ঞেস করছিলাম যে কোথায় যাবেন। তখন আমাকে সাথে সাথে অ্যারেস্ট করা হয় এবং থানা নিয়ে যাওয়া হয়। তো আমি এরপরে আমি অ্যাসালাম প্রার্থী ছিলাম, পরে আমি কেসে উইন হয়েছি, ওখানে আমি ডিসপিনিশন সার্টিফিকেট দিয়েছিলাম। এখন আমার কোশ্চেনটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে আমার এটা কি ক্রিমিনাল বা ক্রাইম কিনা এটা জানার জন্য, আর এটা নিয়ে আমি দেশে যাইতে পারবো কিনা। আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমি স্ট্যাটাস চেঞ্জের জন্য আমি এবং আমার ওয়াইফ একসাথে আমরা সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন অফিসে গেছিলাম। তো সেখানে ওরা স্ট্যাটাস চেঞ্জ করতে গ্রিন কার্ডের কপি টপি নিয়েছে। তো আমার কথা হচ্ছে আমার ওয়াইফ 1 সপ্তাহের ভিতরে সোশ্যাল সিকিউরিটি পাই গেছে, কিন্তু আমি এখনো পাই নাই। এখন আপনার কি করণীয়, এটাই হচ্ছে আপনার প্রশ্ন, তাই তো? জি জি, মানে আমার যে অ্যারেস্টটা এটা কি ব্যাকগ্রাউন্ডে থাকবে কিনা, বা আমি দেশে যেতে পারবো কিনা এটা নিয়ে। আপনার কি গ্রিন কার্ড হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি গ্রিন কার্ড হয়ে গেছে, আমি গ্রিন কার্ড অলরেডি হাতে পেয়ে গেছি। ওই জন্য সোশ্যালে ওনার ওয়াইফেরটা পাইছে, ওনারটা পাইনি। সোশ্যাল তো আগেই থাকে, তাও সোশ্যাল তো আগেই থাকে, সোশ্যাল তো একই সোশ্যাল থাকে। সোশ্যাল নাম্বার আগে ছিল, সেটা স্ট্যাটাস চেঞ্জ করার পরে আমাকে আবার নতুন সোশ্যাল দিবে নাম্বার, অলরেডি নতুনটা পাই গেছে, আমি এখনো পাই। ধন্যবাদ। সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এলিয়েন নাম্বার কখনো চেঞ্জ হয় না, হয়তো আপনার রেস্ট্রিকশনটা তুলে দেবে, কিন্তু সোশ্যাল সিকিউরিটি নাম্বার সারা জীবনের জন্য এক থাকে, এলিয়েন নাম্বার সারা জীবনের জন্য এক থাকে, যদি আপনি কোনো মিস্টেক না করেন। তো আপনার প্রশ্ন ছিল আপনি যে এয়ারপোর্টে প্যাসেঞ্জার তুলেছেন এটা ক্রিমিনাল কেস কিনা। আপনি সবসময় মনে রাখবেন, না উনি জিজ্ঞাসা করেছিল কোথায় যাবেন, এটার ভিত্তিতে হয়তো ওনাকে whatever it is, আপনি সবসময় সবার জন্য বলছি, যদি কেউ কখনো গ্রেফতার অ্যারেস্ট হয় তার মানে এটা ক্রিমিনাল কেস। এখন আপনি ডিসপোজিশন কি হলো ইম্পর্টেন্ট, এটা কি ডিসমিস হয়েছিল, নাকি অ্যাসিডি নিয়েছিলেন, নাকি আপনি দোষ স্বীকার করেছেন, গিলটি প্লি করেছেন, ডিপেন্ড করে, তারপর ডিপেন্ড করবে এটা ফেলনি নাকি মিসডিমিনার। আমেরিকার ক্রিমিনাল লতে, এটা বাংলাদেশের মতো না, আমেরিকান লটা হচ্ছে এইভাবে ডিজাইন করা হয়েছে, যেই সব ক্রাইমের শাস্তি 1 বছরের নিচে জেল টাইম, তাদের এগুলো 90 দিন বা 1 বছর, এটাকে বলা হয় মিসডিমিনার। আর 1 বছরের উপরে যেসব মামলার শাস্তি এদেরকে বলা হয় ফেলনি। তো ফেলনি হলে সিরিয়াস ক্রাইম, আর মিসডিমিনারটা ছোট ক্রাইম। মিসডিমিনারের মধ্যে আবার ডিপেন্ড করে আপনি ABCD কোন ক্যাটাগরিতে পড়েছেন, ওইটার উপর ডিপেন্ড করে মিসডিমিনার। তারপর আবার ডিপেন্ড করে আপনি গিলটি প্লি করেছেন নাকি, যদি আপনাকে চার্জ করা হয় মিসডিমিনারে, অনেক সময় আমরা গিলটি প্লিটা ভায়োলেশনে নিয়ে আসা যায়। সো এই ক্ষেত্রে সবটা ডিপেন্ড করবে আপনার ক্রিমিনাল কেসে ডিসপোজিশনের উপর। সো এক্ষেত্রে আপনার উচিত হবে একজন অ্যাটর্নির সাথে, তখনই যে অ্যাটর্নি আপনার কেসটা করেছিল আপনাকে বুঝিয়ে বলা উচিত ছিল, হয়তো ল্যাঙ্গুয়েজের কারণে বলছে বুঝাইতে পারে না, অনেকে বুঝাও না জিনিসটা, তো বোঝানোর প্রয়োজন ছিল। যেহেতু আপনি গ্রিন কার্ড পেয়ে গেছেন, দ্যাট মিনস ওইটা আপনার সিকিউরিটি কোয়েশ্চনে এফেক্ট হয় নাই, তারা খুব ছোট ক্রাইম হিসাবে ধরলেও তারা আপনারটা এক্সকিউজ গ্রিন কার্ড দিয়ে দিয়েছে। আপনার এক্ষেত্রে ভয়ের কোনো কারণে কেসটা কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাকে অনুরোধ করব, যদি আপনার ডিসপোজিশন সার্টিফিকেট থাকে ওইটাকে সবসময় একটা সার্টিফাইড কপি, যেটাকে স্ট্যাম্প মারা থাকে, ওই কপিটার সাথে রাখবেন। কোনো ধরনের কনসার্ন যদি আসে, আসার কথা না, যদি আসে আপনি দেখাবেন যে কেসটা ক্লোজ, ডিসমিস হয়ে গেছে। তো সেক্ষেত্রে তারা ওই সোশ্যাল সিকিউরিটিটাকে আবার পুনরুজ্জীবিত করার কিছু আসবে, সোশ্যাল সিকিউরিটি আসবে, ওইটা নিয়ে উনি কনসার্ন। এটা কনসার্নের কিছু নেই, আপনার সোশ্যাল সিকিউরিটি যা আছে ব্যবহার করতে থাকেন, ওইটার সাথে কোনো সম্পর্ক নাই। ক্রিমিনালকে যেহেতু আমার গ্রিন কার্ড হয়ে গেছে, নাম্বার আপনার একটাই, সোশ্যাল সিকিউরিটি আপনার একই থাকবে, এলিয়েন নাম্বার একই থাকবে। এটা আজকে নাও কালকে এটা আসবে, হয়তো প্রসেস ডিলে হচ্ছে। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন।
জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম শেখ রায়না আয়েশা, আমি অস্টিন টেক্সাস থেকে বলছি। জি। আমি প্রথম ইউএসএ তে আসছি আপনার 2022 সালের ডিসেম্বরে টুরিস্ট ভিসা এসে, পরে 6 মাস থেকে আবার বাংলাদেশে গিয়েছিলাম, আবার 23শে ডিসেম্বরে আসি। পরে আমার হাজবেন্ড ইউএস সিটিজেন, আমার জন্য স্ট্যাটাস চেঞ্জের জন্য অ্যাপ্লাই করেছিল। তো পরে 2023 ডিসেম্বরে যখন এসেছিলাম, তারপরে টুরিস্ট ভিসা থেকে আমার হাজবেন্ড স্ট্যাটাস চেঞ্জ করে এখন আমি বর্তমানে গ্রিন কার্ড পেয়েছি নভেম্বরে গত বছরে। আর আমার বেবি একটা হয়েছে, তো আমি বাংলাদেশে কি যেতে পারবো? আমি সোশ্যাল সিকিউরিটি কার্ডও পেয়েছি এই বছরের মার্চে। আপনার হাজবেন্ড তো সিটিজেন? আমি সিটিজেন, আমি রেসিডেন্ট। না না, আপনার হাজবেন্ড। আমার হাজবেন্ড সিটিজেন। জি জি জি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি অনেক কনসার্ন। আসলে এই প্রশ্নগুলো অনেক সিলি, আপনার কাছে অনেক ইম্পর্টেন্ট। আবার আমি যখন বলি তখন মানুষ মনে করে অ্যাটর্নি মঈন চৌধুরী ছোটখাটো বিষয় নিয়ে কথা বলে কেন, কিন্তু আপনার সাথে কথা বলে মনে হচ্ছে এটা আপনার কাছে খুবই আসলে গুরুত্বপূর্ণ এবং আপনি ভেরি মাচ কনসার্ন এবং ওয়ারিড। সো এই ক্ষেত্রে আমি সবসময় বলছি, আমার ভেরিফাইড ফেসবুক থেকে বলছি, যদি কেউ বৈধভাবে গ্রিন কার্ড পেয়ে থাকে, আপনি যেভাবে পাচ্ছেন ম্যারেজ পিটিশনের মাধ্যমে 100% এখানে সমস্যা হওয়ার কথা না। এবং আপনি অবশ্যই স্বল্প সময়ের জন্য আপনি ওয়ার্ল্ডের যে কোনো দেশে যেতে পারেন, কোনো বাধা নাই। আপনার পারমিশনও লাগবে না, বিশ্বের যে কোনো দেশে আপনি যান পারমিশন লাগবে না, আপনি শর্ট টার্ম ঘুরে আসবেন, কোনো সমস্যা নাই। ওকে, অনেক ধন্যবাদ শেখ আপনার প্রশ্নের জন্য। অনেক দূর থেকে প্রশ্ন করেছেন, আপনাকে আবারও ধন্যবাদ। আপনার জন্য আসলে কোনো সমস্যা নেই। ফেসবুকে একটা প্রশ্ন নিয়ে আবার একটু আমরা ফেসবুকে যাব। সুবা আহমেদ, বাংলা কথাগুলো ইংরেজিতে লেখা, যে কারণে একটু সমস্যা হবে তো পড়তে। আমি গ্রিন কার্ড হোল্ডার, 3 ইয়ার্স মানে 3 বছর হয়েছে এই দেশে আছি। আমার বাংলাদেশি পাসপোর্ট এক্সপায়ার্ড হয়ে গেছে। ট্রাভেল পাস নিয়ে কি এমার্জেন্সি আমি দেশে যেতে পারবো? এখনকার সিচুয়েশনে কি আমার দেশে ব্যাক করতে কোনো প্রবলেম হবে? ধন্যবাদ। আপনি যদি গ্রিন কার্ড হয়ে থাকে 3 বছর, ট্রাভেল পাস কেন নেবেন? আপনার তো বাংলাদেশ পাসপোর্ট রিনিউ করলেই চলে। বাংলাদেশ পাসপোর্ট রিনিউ করবেন, পাসপোর্ট নিয়ে গ্রিন কার্ড নিয়ে আপনি যাবেন, স্বল্প সময়ের জন্য যেতেই পারেন, কোনো বাধা নেই। আর পাসপোর্ট রিনিউ করার জন্য তো বাংলাদেশে যাওয়ার দরকার নেই, এখানে তো আমাদের নিউ ইয়র্কের কনসুলার অফিসে গেলেই তো আউট অফ টাচ। সেটাই সুবা আহমেদ, আপনার এটার জন্য পাসপোর্ট রিনিউ করার জন্য আপনাকে দেশে যাওয়ার কোনো দরকার নেই, এবং সেক্ষেত্রে আপনাকে এই ট্রাভেল পাসও নেওয়ার দরকার নেই। আপনি এখানেই যে লং আইল্যান্ড সিটিতে যে আমাদের কনসুলার অফিস আছে সেখানে গেলে, অন্য স্টেটে থাকে, যেখানেই থাক না কেন, আপনি যে স্টেটে আছে আশেপাশে দেখবেন কনসুলার অফিস কোথায় আছে, সেখানে অনলাইনে আপনি রেজিস্ট্রেশন করে আপনার পাসপোর্ট রিনিউ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরেও আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি সাকিব বলছিলাম পেনসিলভেনিয়া থেকে। জি। আমার ওয়াইফ তার মেয়ের জন্য অ্যাপ্লাই করেছে এবং ডকুমেন্টে কোয়ালিফাই অন February 2024. 2024 জি। এবং তার ইন্টারভিউ ডেট আসছে এন্ড অফ মে। এখন আমাকে কি আবার নতুন করে 2024 এক্সিডেন্ট দিতে হবে? আমরা তো দিয়েছিলাম তখন 2023 এখন ইন্টারভিউ আগে কি আবার এগুলো তার প্রোফাইলে অথবা তার হাতে যে কোনো একটা দিকে দিতে হবে? 2024 ট্যাক্স ফাইলের কপি অথবা I-864 এর কপি না দিলে কি কোনো সমস্যা হবে কিনা? আপনার প্রশ্নটা ফুল বুঝতে পারেন, কারণ একটু ব্রেকিং ছিল কথাতে। যেটুকু বুঝতে পারছি আপনি নতুন ডকুমেন্ট দেবেন কিনা, প্রোফাইলে যদি এটা চায় অবশ্যই দেবেন, সমস্যা নেই। আপনার যে প্রোফাইলে আপনি ক্লিক করলে দেখবেন তারা নতুন ডকুমেন্ট চায়, কিন্তু কমপ্লিট থাকে দেওয়ার প্রয়োজন নেই। এমবেসিতে গেলে তারা খুঁজে নিলে দেবেন, অথবা দেওয়ার প্রয়োজন নেই। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি জর্জিয়া থেকে শিমু বলছি। জি। আমার প্রশ্ন হলো, আমি 2023-এ আমি সিটিজেন, আমি আমার বাবা মার জন্য অ্যাপ্লাই করেছি। তো লাস্ট মার্চ মাসে আমি একটা ইমেল পেলাম যে আমার সব কাগজপত্র বাংলাদেশে চলে গিয়েছে, আর ওরা ইন্টারভিউর জন্য ডেট ফিক্সড করবে। তো এটা কি অনেক লেন্দি হবে?
মানে আর কতদিন লাগতে পারে আমার প্রশ্ন? গুড কোয়েশ্চেন, ইট কুড বি এনি ডে। আপনারা যেহেতু মা বাবার জন্য যারা অ্যাপ্লাই করে বা মাইনর চিলড্রেন সিটিজেনের জন্য যারা সিটিজেন যারা অ্যাপ্লাই করে তাদের জন্য ইমিডিয়েট ক্যাটাগরি, এখানে কোনো ধরনের ব্যাকলগ আছে, ওয়েটিং এরিয়া নাই। আপনার কাল করে এক সপ্তাহ পরে ডাকতে পারে, সময় লাগতে পারে, এই ক্ষেত্রে বলা যাচ্ছে না কোন টাইমটা কি, কিন্তু এটা ইমিডিয়েট ক্যাটাগরি। অনেকে আমরা ফাইল করলে 1 বছর 12 মাস 15 মাসে চলে আসছে, অনেকে 1 বছর আসে, অনেকে 2 বছর লাগে, তো ইট ডিপেন্ডস। অনেক ধন্যবাদ শিমু আপনার প্রশ্নের জন্য, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের আরও অনেক দর্শক টেলিফোনে আছেন এবং ফেসবুকেও অনেকেই প্রশ্ন করেছেন, সবগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব, না পারলে তো ক্ষমা চেয়েই নেব। তবে একটু বিরতি নিতে চাই, বিরতির পর এসে আপনাদের প্রশ্নগুলো উত্তর দিতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যাক্সিডেন্ট অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস, ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ, কুইন্স কাউন্টি এবং ইউএস সুপ্রিম কোর্ট বারের সদস্য, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির আগে বলেছিলাম যে অনেকেই টেলিফোনে আছেন এবং 2-4 জন আমাদের ফেসবুকের প্রশ্ন একটু নিয়ে তারপরে টেলিফোনে যারা আছেন তাদের ফোন নিব। ইমতিয়াজ আহমেদ তিনি বলছেন, গ্রিন কার্ড পাওয়ার কতদিন পর বাংলাদেশ আসতে পারবে, ওইটা জানা ইম্পর্টেন্ট ছিল। গ্রিন কার্ড পাওয়ার পর দিন আপনি বাংলাদেশ যেতে পারবেন, কোনো বাধা নাই। আবারও বলছি, বৈধভাবে গ্রিন কার্ড পেয়ে থাকলে যদি কোনো তথ্য গোপন করে না থাকেন বা ম্যাটেরিয়াল কোনো মিস্টেক করে না থাকেন, গ্রিন কার্ডের পাওয়ার পরে আপনি এনি ডে দেশের বাইরে আসা যাওয়া করতে পারবেন। কিন্তু কোনো প্যাটার্ন যেন না হয় যে দেশের বাইরে সবসময় দেশের বাইরে থাকেন আবার আমেরিকায় শুধু সামান্য দিন থাকেন, এটা হলে গ্রিন কার্ড রিভোক করার প্রক্রিয়া শুরু হতে পারে। অনেক ধন্যবাদ। মেহেদি হাসান শামসুল বলছেন, ইফ ইউর কেস ডিসমিসড বাই এসিডি, হোয়াট ডাজ দ্যাট মিন? এসিডি হচ্ছে একটা ক্রিমিনাল টার্ম। এসিডি মানে হচ্ছে অ্যাকুইটাল ইন কন্টেম্পলেশন অফ ডিসমিসাল। যদি কেউ কোনো ধরনের অপরাধে অভিযুক্ত হয় তখন সরকার তাকে সুযোগ দেয়। এটা আমেরিকার 50টা স্টেটের 50টা বিভিন্ন কাউন্টিতে বিভিন্ন রকম প্রসেস তারা ফলো করে। এসিডি দেওয়া হয় যে হ্যাঁ হয়তো প্রথমবার সে অপরাধ করেছে, তাকে বলা হলো যে দোষ স্বীকার করবে সে, তার কেসটা একটা সার্টেন সময় পরে 6 মাস পরে তো 1 বছরে কেসটা ডিসমিস হয়ে যাবে যদি সে ভালো ব্যবহার করে, এই ধরনের কোনো ক্রাইমে জড়িত না হয়। কিন্তু ইমিগ্রেশনের ক্ষেত্রে এটা বুমেরাং হতে পারে, কারণ হচ্ছে আপনি কিন্তু দোষ স্বীকার করছেন, এমন না যে দোষ স্বীকার করছেন অপরাধ করেছে কিন্তু আমাকে ছাড় দেওয়া হোক, এইটা। কিন্তু ইমিগ্রেশনের ক্ষেত্রে তারা করে কি, যখন আপনার ডিসমিসাল কাগজটা দেখবে ডিসমিস হয়েছে অথবা ডিসপোজিশন যখন দেখবে, তখন তারা এটা আবার নতুন করে আপনাকে প্রশ্ন করতে পারে, ঘটনা কি হয়েছিল, অভিযোগ কি হয়েছিল, অপরাধ কি সংঘটিত হয়েছে, সংক্ষেপে বলি এই জিনিসটা। কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট টার্ম, অনেকে বুঝে না, অনেকে না বুঝেই ক্রিমিনাল কেসে অভিযুক্ত হলো, ঠিক আছে বলো তুই বাহার চলে যাও, এসিডি করে বাহার যাও, দিস মে গো এগেইনস্ট ইউর ক্যারিয়ার, এগেইনস্ট ইউর এভরিথিং। অনেক ধন্যবাদ। একটি প্রশ্ন আর বলবো শুধু ফেসবুক থেকে, মুন আহমেদ, অ্যাসাইলাম সিক করলে কি বাংলাদেশি পাসপোর্ট রিনিউ করা যাবে, স্টুডেন্ট ভিসা কন্টিনিউ? ধন্যবাদ। অ্যাসাইলাম যে কোনো দেশ থেকে আপনি অ্যাসাইলাম সিক করেন না কেন, পাসপোর্টটা হচ্ছে আপনার ট্রাভেলিং করার জন্য শুধুমাত্র। আপনি আমেরিকার ভিতরে থাকলে পাসপোর্ট রিনিউ করার কোনোই প্রয়োজন নাই। যদি আমেরিকার বাইরে যেতে চান তখন হয়তো আপনার পাসপোর্ট রিনিউ করে রাখা ভালো, এবং পাসপোর্ট রিনিউ করার মানে হচ্ছে আপনাকে যদি কোনো সময় দেশ থেকে ফেরত পাঠাতে হয়, যদি ভ্যালিড পাসপোর্ট থাকে আপনাকে এই দেশ থেকে সুন্দর মতো ফেরত পাঠাতে পারবে। অনেক ধন্যবাদ মুন আহমেদ, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন, খুশি হয়েছেন। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। আমার নাম গোফরান আলম, নিউজ থেকে বলতেছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমার মার্চের 13 তারিখে আমার এসালাম গ্র্যান্টেড হয়েছে। জি, তো আমি গ্রিন কার্ডের জন্য আবেদন করতে চাচ্ছি। এখন কেউ কেউ বলতেছে গ্রিন কার্ড আবেদনের জন্য I-94 পেপারটার প্রয়োজন আছে, বাট আমি এখন এই পেপারটা পাই নাই, হয় নাই আমার কাছে। এখন আমি I-94 ছাড়া কি গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবো কিনা, বা আসলে এটা কতটা যুক্তিযুক্ত হবে? অনেক ধন্যবাদ। জি বলুন। একটা বিষয় হচ্ছে, আমার ওয়ার্ক পারমিটের মেয়াদ আগস্ট মাসে শেষ হয়ে যাবে। এখন আমি কি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করলে ভালো হবে কিনা, বা গ্রিন কার্ডের আবেদনের আগে অনেক ধন্যবাদ। ক্যাটাগরি চেঞ্জ হবে কিনা?
অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। আপনার নিশ্চয়ই একজন অ্যাটর্নি আছে, যে অ্যাটর্নির সাথে আপনি কাজটা করেছেন, সে আপনাকে ভালোভাবে অ্যাডভাইস করার কথা। আর তারপর আমরা টিভিতে যে ইনফরমেশন দিচ্ছি আপনার সতর্কতার জন্য। যদি আপনি মনে করেন যে অ্যাসাইলাম উইন করার পরে সাধারণত যদি 1 বছরের বেশি অ্যাসাইলাম কেসটা পেন্ডিং থাকে, আপনি গ্রিন কার্ডের আবেদন করতে পারেন। অনেক আগে থেকে শুরু হয়েছে, আবেদন করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যার কথা না। কিন্তু আপনি যে কাজটা করবেন আপনার অ্যাটর্নির মাধ্যমে করবেন। অনেকে দেখা যায় যে অ্যাটর্নি কেস শেষ হওয়ার পর অ্যাটর্নিকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় নিজেরাই করে, ওই ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হতে পারে। আপনি যদি একজন অ্যাটর্নি আছে, অ্যাটর্নির মাধ্যমে কাজটা করেন, এবং যদি অ্যাটর্নি মনে করেন আপনারা ভালো সার্ভিস দিচ্ছেন, আপনি অন্য যে কোনো অ্যাটর্নির কাছে অ্যাডভাইস দিতে পারেন এবং গিয়ে কাজটা করাতে পারেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। তবে বিষয়টি যেহেতু অনেক কষ্ট করে অ্যাসাইলাম আপনি কেস উইন করেছেন, বিষয়টাকে হালকাভাবে না দেখে আপনার অ্যাটর্নির সঙ্গে যুক্ত অন্য কোনো অ্যাটর্নি চাইলে বা সেখানেও যাইতে পারেন আপনার সুবিধার জন্য। তা না হলে হয়তো এত কষ্টের বিষয়টি আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি আরজু মাহমুদ। জি, আমার প্রশ্ন হচ্ছে মঈন চৌধুরীর কাছে। এই লাস্ট উইকে গত 3-4 দিনের মধ্যে দেখা যাচ্ছে যে ইউএসসিআইএস থেকে টুইট করা হয়েছে এই গ্রিন কার্ড হোল্ডারদেরকে হিসাবে ওরা বিবেচনা করবে এখন থেকে। এনি ক্রাইম, যে কোনো প্রকার ক্রাইমের সাথে জড়িত হলে ওদেরকে রিপোর্ট করবে, লাইক এর মতো। তো আগে যারা এদেশের বৈধ অভিবাসী ওদের ক্ষেত্রে ভিন্ন ছিল, ক্রাইমের ব্যাপারে কোনো মেজর ক্রাইম রিপোর্ট আনা হয়েছে। এখন গত 3-4 দিন আগে ইউএসসিআইএস থেকে নতুন করে দেওয়া হয়েছে, ইউএসসিআইএস থেকে দিয়ে এটা বিবেচনা করবে এবং যে কোনো ধরনের মাইনর ক্রাইম হতে হলে প্রোটেকশনের আওতায়। আপনার প্রশ্নটি কি? আপনার প্রশ্নটি কি? আমার প্রশ্নটি এটা কতটুকু সত্য এবং কি? ধন্যবাদ। আমি সবসময় এগুলো নিয়ে সবসময় ভোকাল কথা বলি। যারা গ্রিন কার্ডধারী তাদের ক্ষেত্রে কয়েকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট। যদি কোনো ক্রাইমে জড়িত হয়, কনভিক্টেড হওয়ার আগ পর্যন্ত তাদেরকে বহিষ্কার করার প্রক্রিয়া সচরাচর শুরু হয় না। যদি কেউ 365 দিন কোনো কারণে কনভিক্টেড হয়, জেল টার্ম হয়, ম্যান্ডেটরি ডিপোর্টেশন, এই ক্ষেত্রে আমরা চাইলেও আপনাকে কেউ সেভ করতে পারবে না। আবার যদি কেউ ডোমেস্টিক ভায়োলেন্সে, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন, এইসব ক্ষেত্রে যদি গিলটি প্লি করে, মিসডিমিনার, যদি 1 দিনেরও জেল হয়, তখনও সে কিন্তু ম্যান্ডেটরি ডিপোর্টেশন। সো এই কথাগুলো আপনার মনে রাখেন। এটা কিন্তু ট্রাম্প তো আগে থেকে আইনটা ছিল। লেকেন্স-রাইলি অ্যাক্ট অনুযায়ী যারা আনডকুমেন্টেড বা যাদের কোনো ধরনের এই দেশে বৈধ কাগজপত্র নাই, তাদেরকে যদি কোনো অভিযুক্ত হয় কোনো কারণে, তাদেরকে ডিপোর্ট করার ক্ষমতা সরকার রাখে। এটা বাই পার্টিসান বিল। বাই পার্টিসান মানে হচ্ছে ডেমোক্রেট রিপাবলিকান উভয় পক্ষের সমর্থন করেছে। এটা শুধু ট্রাম্প না। সো এক্ষেত্রে সারা আমেরিকায় আমি এজ এ ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার, আমরা এটার বিরুদ্ধে বলি নাই, কারণ ক্রাইম তো ক্রাইমই, ক্রাইমের বিরুদ্ধে আমরা সবাই। সো এই ক্ষেত্রে আপনার স্মরণ রাখতে হবে। যদি ইউএসসিআইএস এর যেটা দিছে আপনারা ভালোভাবে পড়বেন, পড়লেই বুঝবেন কি লেখা আছে। প্রতিটা শব্দ ব্যাখ্যা করার সময় তো টেলিভিশনে নাই, কিন্তু চাইলে আমি পারতাম। কিন্তু আপনি প্রতিটা শব্দ ব্যাখ্যা করবেন, না হলে একটু বোঝার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার টেলিফোনের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। শেষে একটি ছোট্ট প্রশ্ন কি আমরা অনুষ্ঠান শেষ করতে চাইব। ফাইম ফয়সাল তিনি বলছেন, বর্তমানে কি সোশ্যাল অ্যাপ্লিকেশন চালু আছে? সোশ্যাল অ্যাপ্লিকেশন বলতে কি বোঝাচ্ছে আমরা বুঝি না। সোশ্যাল সিকিউরিটি কার্ডের কথা। যদি আপনি ইএডি পেয়ে থাকেন, এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট পেয়ে থাকেন, এখন সোশ্যাল সিকিউরিটি কার্ড অনেক সময় গিয়ে অ্যাপ্লাই করতে, যদি আপনার আসতে দেরি হয়, আপনি সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে ইএডি কার্ড দিয়ে অ্যাপ্লাই করবেন, তারা 1-2 সপ্তাহের ভিতরে কার্ড দিয়ে দেবে আপনাকে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। জনাব মঈন চৌধুরী, আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধার সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনি অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততা উপেক্ষা করে একেবারে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং আজকে খুব গুরুত্বপূর্ণ বেশ 3টি তথ্য যেটি ঢাকার ইউএস এমবাসি দিয়েছে সেটি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। যদিও আমরা ক্রিমিনাল মামলা ইমিগ্রেশনের উপর কেমন প্রভাব, বিষয়টা অনেক বড় ছিল, তাই হয়তো আজকে আমরা আলোচনা করলাম না। পরবর্তী যেদিন আপনি থাকবেন সেদিন এই বিষয়টি নিয়েই আমরা
মানে স্পেশালি আলোচনা করব, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দর্শকের প্রশ্ন উত্তর দিয়েছেন, সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ, বেশ সুন্দর প্রস্তাবনা করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছি এবং ঢাকার ইউএস এম্বাসির যে বিষয়, 3টি বিষয় নিয়ে আমরা কথা বলেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।